সেই বোনস গুলো যে জয়েন্ট ফরমেশন হয় সেগুলো এটার সাথে ইনক্লুডেড বলা হয়, কারণ আপার এক্সট্রিমিটির যে বিভিন্ন মুভমেন্ট গুলো হয় সেই মুভমেন্ট গুলোর সাথে এই স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট এগুলো সম্পর্কিত। এই জন্য যখন আপার এক্সট্রিমিটির জয়েন্ট গুলো পড়ানো হয় তখন এই জয়েন্ট গুলো এইটার সাথে পড়ানো হয়। এখন আপার লিম্বে কি কি জয়েন্ট আছে সেটা মোটামুটি কম বেশি সবাই জানেন, যে এখানে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট, তারপর হচ্ছে শোল্ডার জয়েন্ট যেটার নাম হচ্ছে গ্লেনোহিউমেরাল জয়েন্ট, তারপর হচ্ছে এলবো জয়েন্ট, রেডিও আলনার জয়েন্ট, রিস্ট জয়েন্ট, তারপর হচ্ছে কার্পো মেটাকার্পাল জয়েন্ট, তারপর ইন্টারকার্পাল জয়েন্ট, ইন্টারমেটাকার্পাল জয়েন্ট, তারপর মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টের ভিতরে আবার প্রক্সিমাল ডিস্টাল এই জয়েন্ট গুলো আছে। এখন পরীক্ষাতে হয়তো জয়েন্ট গুলোর নাম আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপার এক্সট্রিমিটিতে কি কি জয়েন্ট আছে সেগুলোর নাম বলেন, সেগুলো অনেক সময় দেখাতেও বলে। ওই যে এখানে যে স্পেসিমেন থাকে, এখানে যে স্পেসিমেন অথবা এখানে যে স্কেলেটনের মডেল থাকে সেখানে অনেক সময় এই জয়েন্ট গুলো দেখাতে বলে। আর রিটেনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মেজর যে জয়েন্ট গুলো সেগুলো পরীক্ষাতে বেশি আসে। এখন স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট এটা পরীক্ষাতে অনেক বেশি রিটেনে আসে এরকম দেখা যায় না, তারপরেও মোটামুটি আপনার আইডিয়া থাকতে হবে, যেহেতু জয়েন্ট এর একটা বড় অংশ বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন রোগীরা যে সিআরপিতে চিকিৎসা নিতে আসে অথবা আপনার যখন প্র্যাকটিক্যালি রোগীদেরকে দেখবেন তখন অনেক পেশেন্ট আসবে এই জয়েন্টের সমস্যা নেই, এই জন্য জয়েন্টের মোটামুটি ধারণা আপনার থাকতে হবে। পরবর্তীকালে হয়তো আপনি আবার অনেক বেশি পড়াশোনার মাধ্যমে এই জ্ঞানটাকে আরো বেশি শানিত করতে পারবেন। এখন স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট এটা হচ্ছে স্টার্নাম এবং ক্লাভিকুলার মাঝখানে যে জয়েন্টটা সেটা হচ্ছে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। The articulation between the external end of the clavicle and the manubrium sterni and the first costal cartilage, যদিও ফার্স্ট কোস্টাল কার্টিলেজের সাথে অনেক বেশি এটা আর্টিকুলেশন থাকে না, এটা মেইনলি আর্টিকুলেশনটা থাকে হচ্ছে ক্লাভিকল এবং ম্যানুব্রাম স্টার্নির মাঝখানে। এটা হচ্ছে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট এবং এখানে অল্প অংশ হচ্ছে কোস্টাল কার্টিলেজের সাথে আর্টিকুলেশন থাকে। এবং এই জয়েন্টটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্টের প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এন্ড সাইনোভিয়াল জয়েন্টের ক্লাসিফিকেশন গুলো তো সবার মনে আছে, আশা করা যায় কি যে কি কি জয়েন্ট ছিল ওখানে মনে আছে তো? সাইনোভিয়াল জয়েন্টের টাইপস গুলো কি মনে আছে সবার? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। সাইনোভিয়াল জয়েন্টের টাইপস গুলো বলেন একজন। সাইনোভিয়াল জয়েন্টের ভিতরে কি কি টাইপের জয়েন্ট ছিল? বল এন্ড সকেট, তারপরে প্লেন জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট, কন্ডাইলয়েড জয়েন্ট। ये बॉल एंड सॉकेट, প্লেন জয়েন্ট, কন্ডাইলয়েড জয়েন্ট, তারপরে হচ্ছে ইলিপসয়েড জয়েন্ট ছিল, তারপরে হচ্ছে পিভট জয়েন্ট ছিল, হিঞ্জ জয়েন্ট ছিল। এখন এখানে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট এবং অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট এই দুইটা জয়েন্টই হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবং সাইনোভিয়াল জয়েন্টের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো তো সবার কম বেশি মনে হয়েছে, যে সাইনোভিয়াল জয়েন্টে জয়েন্ট ক্যাপসুল থাকে, যে ক্যাপসুলটা দুইটা পোরশন থাকে, বাইরের দিকে ফাইব্রাস পোরশন থাকে, ফাইব্রাস ক্যাপসুল, আর ভিতরের দিকে থাকে হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন। এটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্টের ক্যারেক্টারিস্টিক্স। এখানেও যেহেতু এটা সাইনোভিয়াল জয়েন্ট, এখানে জয়েন্ট ক্যাপসুল থাকে, এই জয়েন্ট ক্যাপসুলটা দিস সারাউন্ডস দ্য জয়েন্ট ইজ অ্যাটাচড টু দ্য মার্জিন অফ দি আর্টিকুলার সারফেসেস। আর ভিতরের দিকে থাকে, ক্যাপসুলের ভিতরের দিকে থাকে সাইনোভিয়াল মেমব্রেন, দিস লাইন্স দ্য ক্যাপসুল এন্ড ইজ অ্যাটাচড টু দ্য মার্জিনস অফ দি কার্টিলেজ কভারিং দ্য আর্টিকুলার সারফেসেস। এখানে যে লিগামেন্ট গুলো থাকে, যে এখানে লিগামেন্ট থাকে হচ্ছে স্টার্নোক্লাভিকুলার লিগামেন্টস, ইন্টারক্লাভিকুলার লিগামেন্টস এবং অ্যাক্সেসরি লিগামেন্ট হিসেবে থাকে কোস্টোক্লাভিকুলার লিগামেন্ট। এখানে লিগামেন্টগুলো এটা হচ্ছে স্টার্নোক্লাভিকুলার লিগামেন্টস, এইটা হচ্ছে ইন্টারক্লাভিকুলার লিগামেন্টস, আর এইটা হচ্ছে কোস্টোক্লাভিকুলার লিগামেন্টস। তার মানে এই জয়েন্টে হচ্ছে
যে স্টেনোক্লাভিকুলার জয়েন্টে তিনটা লিগামেন্ট থাকে, স্টেনোক্লাভিকুলার, ইন্টারক্লাভিকুলার আর পোস্টোক্লাভিকুলার। এগুলো নামের সাথেই হচ্ছে সম্পর্ক আছে। স্টেনোক্লাভিকুলার হচ্ছে স্টার্নাম আর ক্লাভিকুলার সাথে যে লিগামেন্টটা যুক্ত থাকে। ইন্টারক্লাভিকুলার হচ্ছে দুইটা ক্লাভিকলকে কানেক্ট করে যে লিগামেন্ট, এটা হচ্ছে ইন্টারক্লাভিকুলার। আর পোস্টোক্লাভিকুলার হচ্ছে ক্লাভিকুলার সাথে ফার্স্ট রিব এবং কোস্টাল কার্টিলেজের সাথে কানেকশন হয় যে লিগামেন্ট দিয়ে, সেটা নাম হচ্ছে পোস্টোক্লাভিকুলার লিগামেন্ট। এখন এই জয়েন্টের একটা বিশেষত্ব আছে যে সাইনোভিয়াল জয়েন্টের স্ট্রাকচারের ভিতরে কিছু কিছু জয়েন্টের ক্ষেত্রে জয়েন্টে ভিতরে আর্টিকুলার ডিস্কের কথা বলা হয়েছিল, যে আর্টিকুলার ডিস্ক দিয়ে জয়েন্ট ক্যাভিটিটাকে ভাগ করে আর্টিকুলার ডিস্কটা। এখানে এই জয়েন্টেও আর্টিকুলার ডিস্ক থাকে। এই আর্টিকুলার ডিস্কটা হচ্ছে ফাইব্রোকার্টিলেজ ডিস্ক lies with the joint and divides the joint in interior into two compartments. Its circumference is attached to the interior of the capsule, but is also strongly attached to the superior margin of the articular surface of the clavicle above and to the first portal cartilage below. এত কিছু মনে না রাখলে চলবে, যে এখানে মনে রাখতে হবে যে স্টেনোক্লাভিকুলার জয়েন্ট, এখানে আর্টিকুলার ডিস্ক থাকে, যে ডিস্কটা ফাইব্রোকার্টিলেজ দিয়ে তৈরি হয় এবং এই ডিস্ক দিয়ে জয়েন্টটা হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়, যেটা একটা হচ্ছে মিডিয়াল আর একটা হচ্ছে ল্যাটারাল, দুইটা ভাগে ভাগ হয়। Sternoclavicle joint and nerve suppresses supraclavicular nerve and nerve to the subclavicular muscle. Vascular supply is by branches from the internal thoracic and suprascapular arteries. এখন এই জয়েন্টে কি কি মুভমেন্ট হয়? সাধারণত স্টেনোক্লাভিকুলার এবং অ্যাক্রোমিওক্লাভিকুলার এই জয়েন্টগুলোতে অনেক বেশি মুভমেন্ট হয় না। এখানে যে মুভমেন্ট হয়, ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট অফ দ্য ক্লাভিকল টেকস প্লেস ইন দ্য মিডিয়াল কম্পার্টমেন্ট। এলিভেশন এন্ড ডিপ্রেশন অফ দ্য ক্লাভিকল টেকস প্লেস ইন দ্য ল্যাটারাল কম্পার্টমেন্ট। ওখানে আর্টিকুলার ডিস্কের কথা আমি বলছিলাম, যে আর্টিকুলার ডিস্ক দিয়ে হচ্ছে জয়েন্ট ক্যাভিটিতে দুইটা কম্পার্টমেন্টে ভাগ হয়, একটা হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট আর একটা হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্ট। মিডিয়াল কম্পার্টমেন্ট যে সেই কম্পার্টমেন্টের মাধ্যমে যে মুভমেন্টটা হয় সেটা হচ্ছে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট অফ দ্য ক্লাভিকল। যে প্রোট্রাকশন এন্ড রিট্রাকশন এটা আগে বলা হয়েছিল। আর এলিভেশন এন্ড ডিপ্রেশন এই মুভমেন্টটা হয় ল্যাটারাল কম্পার্টমেন্টের মাধ্যমে। এখন এই যে মুভমেন্টের কথা বলা হচ্ছে ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, এলিভেশন, ডিপ্রেশন, এটা কি কি মাসেল দিয়ে মুভমেন্ট গুলো হয়? The forward movement of the clavicle is produced by the serratus anterior muscle. Serratus anterior muscle এর কথা মনে আছে তো? আমার কথা কি শুনতেছেন আপনারা? জি স্যার। এখন বলেন যে serratus anterior muscle যদি প্যারালাইসিস হয়ে যায় কি কন্ডিশন ডেভেলপ করে? একটা কমন একটা কন্ডিশন ডেভেলপ করে, যে কন্ডিশন নিয়ে অনেক পেশেন্ট কিন্তু ট্রিটমেন্টের জন্য আসে। এটা আপনাদেরকে বলা হয়েছিল যে serratus anterior muscle যদি উইক হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, তাহলে কি কন্ডিশন ডেভেলপ করে? স্ক্যাপুলার একটা কন্ডিশন নাম বলা হয়েছিল, অফ স্ক্যাপুলা। উইঙ্গিং অফ স্ক্যাপুলা। এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ বেশ কিছু পেশেন্ট ট্রিটমেন্টের জন্য আসে যাদের উইঙ্গিং অফ স্ক্যাপুলা থাকে। তাদের পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা যায় যে serratus anterior muscle-এ যে নার্ভ সাপ্লাই থাকে সেই নার্ভ সাপ্লাই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অথবা serratus anterior muscle-এর মাসেল ফাইবার গুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে উইঙ্গিং অফ স্ক্যাপুলা ডেভেলপ করে। এবং এটা পরীক্ষাতে কমন যে ক্লিনিক্যাল অ্যানাটমির ভিতরে যে কোশ্চেন গুলো ধরা হয় তার ভিতরে এটা কিন্তু কমনলি ধরা হয়। আর ব্যাকওয়ার্ড মুভমেন্ট এটা ইজ প্রোডিউসড বাই দ্য ট্রাপিজিয়াস এন্ড রম্বয়েড মাসেল। এটা মনে থাকে কথা, রম্বয়েড মাসেলের ভিতরে কি কি ছিল? রম্বয়েড মাসেলের ভিতরে দুইটা মাসেলের নাম বলা হয়েছিল, রম্বয়েড মেজর আর রম্বয়েড মাইনরের কথা বলা হয়েছিল। তারপর elevation of the clavicle is produced by the trapezius, sternocleidomastoid, levator scapulae and rhomboid muscle. And depression of the clavicle is produced by the pectoralis minor and subclavius muscle. এখন এই জয়েন্ট স্টেনোক্লেভিকুলার জয়েন্টে এসে খুব বেশি কিছু জানার আমার মনে হয় দরকার হবে না এই পর্যায়ে।
আর আমি তো বললাম যে সবগুলো জয়েন্ট যখন করবেন সবকিছু মনে রাখতে, মেজর জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। স্টেনোক্লেভিকুলার জয়েন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। No, sir. এরপর হচ্ছে অ্যাক্রোমিয়া ক্লাভিকুলার জয়েন্ট, যেটা তুলনামূলকভাবে অনেক বেশি ইম্পর্টেন্স স্টেনোক্লেভিকুলার জয়েন্টের চেয়ে ধরা হয়। কারণ যে বেশ কিছু পেশেন্ট আসে যারা চিকিৎসার জন্য আসে, তাদের দেখা যায় অনেকেরই অ্যাক্রোমিয়া ক্লাভিকুলার জয়েন্টের সমস্যা থাকে। কারণ অনেক সময় ইদানিং কালে দেখা যায় যে মোটর বাইক অ্যাক্সিডেন্টের প্রবণতা অনেক বেশি থাকে, এবং মোটর বাইক অ্যাক্সিডেন্ট করার পরে যখন পড়ে যায় তখন দেখা যায় অনেকেরই অ্যাক্রোমিয়া ক্লাভিকুলার জয়েন্টের সমস্যা তৈরি হয়। যেমন অনেকের অ্যাক্রোমিয়া ক্লাভিকুলার জয়েন্টটা, ওখানে যে লিগামেন্ট গুলো থাকে সেই লিগামেন্ট গুলো রাপচার হওয়ার কারণে জয়েন্টের পজিশনটা বিচ্যুত হয়। আবার অনেক সময় দেখা যায় যে ওখানে অ্যাক্রোমিয়া ক্লাভিকুলার জয়েন্টের যে বোনস গুলো আছে সেই বোনস গুলো ফ্র্যাকচার হতে পারে। এই জন্য হচ্ছে যে অ্যাক্রোমিয়া ক্লাভিকুলার জয়েন্টটা তুলনামূলক গুরুত্বপূর্ণ বলা হয়। পরীক্ষার জন্য সংক্ষেপে এসি জয়েন্ট বলা হয়। এবং এই জয়েন্টটা মোটামুটি যে সবারই, যদি আপনি বডিকে এক্সপোজ করেন তাহলে সামনে থেকে অথবা পিছন থেকে তাকালে যে কাঁধের যে অংশটা, উঁচু অংশটা যেটা দেখা যায় সেটা হচ্ছে অ্যাক্রোমিয়া ক্লাভিকুলার। এবং এটা থাকে সবারই কম বেশি উঁচু থাকে, দেখা যায় না আদারওয়াইজ সবারই কিন্তু অ্যাক্রোমিয়া ক্লাভিকুলার জলভাবে বোঝা যাচ্ছে। এখানেও নেট, আমি বিএসপি তে কথা কাটা কাটা আসছে। এটা হয়তো এখানেও নেট, কারণ আজকে তো বাইরে কারেন্ট নেই, এখন পর্যন্ত মনে হয় কারেন্ট আসেনি। আমি বিএসপি তে এসে ক্লাস নিচ্ছি তো এখানে মনে হয় ডিস্টার্ব করতেছে। এখন কি শোনা যাচ্ছে? জি স্যার। এখন অ্যাক্রোমিয়া ক্লাভিকুলার জয়েন্টের বলে যে এটা সংক্ষিপ্ত নাম হচ্ছে জয়েন্ট। এবং এটা হচ্ছে যে আপনি দুই পাশে এই যে কাঁধের এইখানে হাত দিলে যে উঁচু মতো যে জায়গাটা, যে জিনিসটা, এটাই হচ্ছে অ্যাক্রোমিয়া ক্লাভিকুলার জয়েন্ট। এবং এই জয়েন্টটা মোটামুটি সবার ক্ষেত্রেই, যাদের স্বাস্থ্য অনেক বেশি ভালো না তাদের, তাছাড়া সবার ক্ষেত্রে এই জয়েন্টটা খুব ভালোভাবে আইডেন্টিফাই করা যায়, লোকেট করা যায়। এখন নামই হচ্ছে অ্যাক্রোমিয়া ক্লাভিকুলার জয়েন্ট। এখানে ক্লাভিকুলের সাথে হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেসে যে আর্টিকুলেশন হয় সেটা হচ্ছে অ্যাক্রোমিয়া ক্লাভিকুলার জয়েন্ট। এইটা হচ্ছে অ্যাক্রোমিয়া ক্লাভিকুলার জয়েন্ট। স্ক্যাপুলাতে যে দুইটা প্রসেসের কথা বলা হয়েছিল, একটা ছিল অ্যাক্রোমিয়ান প্রসেস আর একটা হচ্ছে কোরাকয়েড প্রসেস। এখানে অ্যাক্রোমিয়ান এবং ক্লাভিকুলের মাঝখানে যে আর্টিকুলেশনটা হয় সেটা হচ্ছে অ্যাক্রোমিয়া ক্লাভিকুলার জয়েন্ট। এটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবং এই সাইনোভিয়াল জয়েন্টটা হচ্ছে এটিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্ট বলা হয়। নরমালি হচ্ছে সাইনোভিয়াল জয়েন্টের আর্টিকুলার সারফেসটা কভার থাকে কোন কার্টিলেজ দিয়ে? মনে আছে? সাইনোভিয়াল জয়েন্টের যে আর্টিকুলার সারফেস থাকে, বোনসের যে আর্টিকুলার সারফেস যেটা জয়েন্ট ফর্মেশনে পার্টিসিপেট করে, সেই সারফেসটা কভার থাকে তো আর্টিকুলার কার্টিলেজ দিয়ে। সেই আর্টিকুলার কার্টিলেজের টাইপসটা কি? সেটা কি সেটা কি ফাইব্রো কার্টিলেজ, হাইলিন কার্টিলেজ না ইলাস্টিক কার্টিলেজ? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। মনে আছে না নেই? টিপিক্যাল আর্টিকুলার সারফেস যেটা থাকে সেই সারফেসটা কভার থাকে হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ, এবং এই আর্টিকুলার কার্টিলেজ গুলো হচ্ছে হাইলিন কার্টিলেজ। কিন্তু এখানে অ্যাক্রোমিয়া ক্লাভিকুলার জয়েন্টটা, এটাকে অ্যাটিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্ট বলা হয়, কারণ এখানে যে আর্টিকুলার কার্টিলেজ আছে সেই আর্টিকুলার কার্টিলেজটা হচ্ছে হাইলিন কার্টিলেজ, এটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। এইজন্য এটাকে এটিপিক্যাল synovial joint বলা হয়। যে the acromial clavicular joint is a plain type of synovial joint. Atypical surfaces are covered by fibrocartilage.
এই জিনিসটা একটু মনে রাখতে হবে, কারণ এই জিনিসটা অনেক সময় ধরা হয় ভাইবাতে। এখন এই যে জয়েন্টের কথা বললাম, it is located where the lateral end of the clavicle articulates with the acromion process of the scapula. The joint can be palpated during a shoulder examination 2 to 3 cm medially from the tip of the shoulder. এখানে যে সারফেসের কথা, এখানে ল্যাটারাল আন্ডার অফ দ্য ক্লাভিকল এবং অ্যাক্রোমিয়ান প্রসেসের সাথে হয়। এখানে আর্টিকুলার সারফেস বলা হচ্ছে হাইলিং কার্টিলেজের সাথে পরিবর্তে ফাইবার কার্টিলেজে কভার থাকে, এবং এই জয়েন্টে হচ্ছে আর্টিকুলার ডিস্ক থাকে, এবং এই ডিস্কের মাধ্যমে জয়েন্টের যে ইন্টেরিয়র ভিতরের যে সেটা যে কম্পার্টমেন্টে ভাগ হয়। The joint cavity is partially divided by an articular disc, a waist of fiber cartilage suspended from the upper part of the capsule. যে জয়েন্ট যে ক্যাপসুল থাকে যে সাইনোভিয়াল জয়েন্টে, সেই জয়েন্ট ক্যাপসুল দিয়ে হচ্ছে এই আর্টিকুলার কার্টিলেজ ডিস্কটা তৈরি হয়। এখন জয়েন্ট ক্যাপসুল যে এখানেও অন্যান্য সাইনোভিয়াল জয়েন্টের মতো এখানেও জয়েন্ট ক্যাপসুল থাকে, যেটার বাইরের দিকে থাকে হচ্ছে ফাইব্রাস লেয়ার, যেটাকে বলা হয় ফাইব্রাস ক্যাপসুল, আর ভিতরের দিকে থাকে হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন। একটু আমি অপেক্ষা করতেছি। আজান শেষ। যেটা হচ্ছে জয়েন্ট ক্যাপসুলের কথা যেটা বলতেছিলাম, যে অন্যান্য সাইনোভিয়াল জয়েন্টের মতো এখানেও জয়েন্ট ক্যাপসুল থাকে, এবং জয়েন্ট ক্যাপসুলের দুইটা অংশ থাকে, বাইরের দিকে ফাইব্রাস ক্যাপসুল থাকে আর ভিতরের দিকে সাইনোভিয়াল মেমব্রেন থাকে। এখন এখানে যেটা একটু মনে, এখানে যে জয়েন্ট ক্যাপসুল থাকে, সেই জয়েন্ট ক্যাপসুলটা যে আপার পার্ট অফ দ্য ক্যাপসুল ইজ থিকেন টু ফর্ম দ্য অ্যাক্রোমিওক্লাভিকুলার লিগামেন্ট। এটা লিফামেন্ট না, লিগামেন্ট। যে এখানে যে লিগামেন্ট গুলো থাকে তার ভিতরে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট লিগামেন্ট হচ্ছে অ্যাক্রোমিওক্লাভিকুলার লিগামেন্ট, এবং এই লিগামেন্টটা তৈরি হয় যে ক্যাপসুলটা থিকেন্ড হয়ে। এখন এই ক্যাপসুল যে জয়েন্ট ক্যাপসুল আছে, এই জয়েন্ট ক্যাপসুলটা রিইনফোর্স কিভাবে, যে এখানে কিছু কিছু মাসেল দিয়ে, মাসেল থাকার কারণে, মাসেলের উপস্থিতি থাকার কারণে জয়েন্টটা অনেক বেশি শক্তিশালী হয়, সহজে এটা ডিসলোকেশন অথবা বিভিন্ন ট্রমার কারণে এটা যে পজিশন থেকে বিচ্যুত হয় না। এখানে যে মাসেল গুলো দিয়ে জয়েন্টটা রিইনফোর্সড হয়,
সেই মাসেল গুলো হচ্ছে ট্রাপিজিয়াস হচ্ছে মেইন, এর বাইরে ডেল্টয়েড, স্টার্নোক্লিডোমাস্টয়েড, পেক্টোরালিস মেজর মাসেল। আর এখানে কি কি লিগামেন্ট থাকে সেটা আপনাকে জিজ্ঞাসা, এখানে মেইনলি থাকে হচ্ছে অ্যাক্রোমিয়া ক্লাভিকুলার লিগামেন্ট, যেটা অ্যাক্রোমিয়ান প্রসেস আর ক্লাভিকুলার মাঝখানে থাকে। তারপর হচ্ছে কোরাকো অ্যাক্রোমিয়ান, এটা কোরাকয়েড প্রসেস এবং অ্যাক্রোমিয়ান প্রসেসের মাঝখানে থাকে হচ্ছে কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট। তারপর হচ্ছে যে কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট, এবং কোরাকো ক্লাভিকুলার লিগামেন্টের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কনয়েড লিগামেন্ট আর একটা হচ্ছে ট্রাপিজিয়ার্ড লিগামেন্ট। এই লিগামেন্ট গুলোর নাম একটু মনে রাখতে হবে। তাহলে হচ্ছে লিগামেন্ট গুলোর ভিতরে আছে অ্যাক্রোমিয়া ক্লাভিকুলার লিগামেন্ট, কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট আর কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট। কোরাকো ক্লাভিকুলার লিগামেন্টের এইটা হচ্ছে ট্রাপিজয়েড লিগামেন্ট আর এটা হচ্ছে কনয়েড লিগামেন্ট। এখন লিগামেন্টস এর ভিতরে যেটা বলা যায় সুপিরিয়র, আমার কথা কি শোনা যাচ্ছে না কেটে কেটে যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে। স্যার এখানে যে কোরাকো হিউমেরাল লিগামেন্ট আছে এটা কি এই জয়েন্টের লিগামেন্ট না? এইটা ইউজুয়ালি হচ্ছে এটা স্টার্নোক্লাভিকুলার মানে অ্যাক্রোমিয়া ক্লাভিকুলার জয়েন্টের লিগামেন্টটা, এটা হচ্ছে শোল্ডার জয়েন্টের লিগামেন্ট বলা হয়। এটা শোল্ডার জয়েন্টের এক্সেসরি লিগামেন্ট, যেটা কোরাকয়েড প্রসেসের সাথে হিউমেরাসের অ্যাটাচমেন্ট হয়। ক্লিয়ার? জি স্যার। এখানে যেটা আছে অ্যাক্রোমিয়া ক্লাভিকুলার লিগামেন্টের ভিতরে আছে অ্যাক্রোমিয়া ক্লাভিকুলার, এটার আবার সুপিরিয়র এবং ইনফেরিয়র পার্ট আছে। তারপর কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট আর হচ্ছে কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট। এখন এইখানে একটা জিনিস, কোরাকো ক্লাভিকুলার যে লিগামেন্টটা বলা হচ্ছে যে এখানে কনয়েড লিগামেন্ট আছে, ট্রাপিজয়েড লিগামেন্ট আছে, এখানে কনয়েড লিগামেন্ট আছে। এই লিগামেন্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইট ইজ লার্জলি রেসপন্সিবল ফর সাসপেন্ডিং দ্য ওয়েট অফ দি স্ক্যাপুলা এন্ড আপার লিম্ব ফ্রম দ্য ক্লাভিকল। এই লিগামেন্টটা যদি রাপচার হয়ে যায় তখন দেখা যায় যে আপার লিম্বটা ড্রপ করে, মানে যে নরমালি যে পজিশনটা থাকে আপার লিম্বে, তখন সেটা যেদিকে এই কোরাকো ক্লাভিকুলার লিগামেন্টের রাপচার হয়ে যায়, ছিঁড়ে যায়, তখন দেখা যায় সেই পাশের আপার লিম্বটা কিছুটা নিচের দিকে ঝুলে যায়। এখন এইখানে এই জয়েন্টের সামনের দিকে ডেল্টয়েড মাসেল থেকে পিছনের দিকে ট্রাপিজিয়াস মাসেল থাকে, এবং এই জয়েন্টের নার্ভ সাপ্লাই হয়ে হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস থেকে যে নার্ভ গুলো বের হয় সুপ্রাস্ক্যাপুলার এবং ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, যেটা সার্ভাইকাল 5 এবং 6 নার্ভ রুট দিয়ে গঠিত। সেই সুপ্রাস্ক্যাপুলার এবং ল্যাটারাল পেক্টোরাল নার্ভের যে আর্টিকুলার ব্রাঞ্চ থেকে জয়েন্টের যে ব্রাঞ্চ থাকে, সেই ব্রাঞ্চ দিয়ে হচ্ছে এই অ্যাক্রোমিয়া ক্লাভিকুলার জয়েন্টটা সাপ্লাই হয়। এবং এখানে যে ব্লাড ভেসেল দিয়ে সাপ্লাই হয় সেটা হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার আর্টারি এবং thoracoacromial artery. Supraescapular artery arises from the subclavian artery. Thoracoacromial artery arises from the axillary artery. হিল্টনস লর কথা মনে আছে কিনা আমি জানি। হিল্টনস লর কথা মনে আছে? হিল্টনস লর কথা মনে বলছিলাম আমি যে জয়েন্ট পড়ানোর সময়। এটা কি কারো মনে আছে হিল্টনস লর কথা? হিল্টনস ল হচ্ছে যে ইউজুয়ালি এটা হচ্ছে যে জয়েন্টটা উপরের দিকে অ্যাডজাসেন্ট এবং সারাউন্ডিংস এর যে মাসেল গুলো যে নার্ভ দিয়ে সাপ্লাই হয়, সেই নার্ভ দিয়ে হচ্ছে জয়েন্টটা সাপ্লাই হয়। এখন অ্যাক্রোমিয়া ক্লাভিকুলার জয়েন্টে খুব বেশি মুভমেন্ট হয় না, এবং এখানে মুভমেন্ট গুলো সাধারণত দেখা যায় যে অন্যান্য জয়েন্টের মুভমেন্টের জন্য এই অ্যাক্রোমিয়া ক্লাভিকুলার জয়েন্টের কিছু মুভমেন্টের দরকার হয়, এবং মুভমেন্ট গুলো প্যাসিভ মুভমেন্ট, যে অন্যান্য মুভমেন্ট শুরু করার জন্য ইনিশিয়েটেড করার জন্য হচ্ছে যে এই অ্যাক্রোমিয়া ক্লাভিকুলারের যে মুভমেন্ট হয় সেই মুভমেন্ট গুলো দরকার হয়। এবং এখানে এক্সিয়াল রোটেশন হয়, এন্টেরো পোস্টেরিয়র মুভমেন্ট হয়, এখানে সরাসরি অ্যাক্টিভ কোনো মুভমেন্ট হয় না। এখন এই জয়েন্টের ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স এটা একটু মনে রাখতে হবে। দ্য অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট প্রোভাইডস দ্য অ্যাবিলিটি টু রেইজ দ্য আর্ম অ্যাবভ দ্য হেড। This joint functions as a pivot point, acting like a strut to help the movement of the scapula
resulting in a greater degree of arm rotation, যে আর্মের যে রোটেটরি মুভমেন্ট হয় যেখানে স্ক্যাপুলার একটা বড় ভূমিকা থাকে, সেই এই জয়েন্টের মুভমেন্টটা স্মুথলি ইফেক্টিভলি এবং ম্যাক্সিমাম করার জন্য অ্যাক্রোমিয়াল ক্লাভিকুলার জয়েন্টের দরকার হয়। আর এর আগে আমি প্রথম থেকে বলছিলাম যে বিভিন্ন কারণে, ট্রমার কারণে, বিশেষত এখন একটা বড় অংশ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, বিশেষত মোটর বাইক অ্যাক্সিডেন্ট করার পরে অনেক সময় অনেকে পড়ে যায়, তখন অনেক সময় এই অ্যাক্রোমিয়াল ক্লাভিকুলার জয়েন্টটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং এখানে যেটা হচ্ছে, আপনি যখন অ্যাক্সিডেন্ট করা, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করার পরে রোডের উপরে একদিকে কাত হয়ে পড়ে যায়, তখন হচ্ছে যে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এই জয়েন্টটা ক্ষতিগ্রস্ত হয়। তখন জয়েন্টের যে লিগামেন্ট গুলো আছে সেই লিগামেন্ট গুলো ছিঁড়ে যায়। আবার অনেক সময় জয়েন্টে যে আর্টিকুলার সারফেস, সেই দুইটা বোনসের আর্টিকুলার সারফেসের পজিশনটা বিচ্যুত হয়ে যায়, ডিসলোকেশন হতে পারে। Acromial clavicular joint dislocation where the two articular surfaces of the joints are separated. ডিসলোকেশন এবং সাবলাক্সেশন, এই দুইটা শব্দ হয়তো আপনারা পাবেন। দুইটা শব্দের পার্থক্য কি জানেন, সেটা আমাকে বলেন। নো স্যার। ডিসলোকেশন এবং সাবলাক্সেশন দুইটা শব্দ হয়তো আপনারা বিভিন্ন সময় শুনতে পাবেন। যে ডিসলোকেশন শব্দটা ইউজ করা হয় যখন আর্টিকুলার সারফেস গুলো সম্পূর্ণভাবে কন্টাক্টলেস হয়ে যায়, তখন সেটাকে বলা হয় ডিসলোকেশন। আর আর্টিকুলার সারফেসে যখন পজিশনটা বিচ্যুত হয় কিন্তু অ্যাবনরমাল পার্শিয়াল কন্টাক্ট থাকে, তখন সেটাকে বলা হয় সাবলাক্সেশন। ক্লিয়ার? স্যার আরেকবার একটু বলেন। যে জয়েন্টটা তৈরি হচ্ছে দুইটা অথবা তিনটা বোনসের আর্টিকুলার সারফেস দিয়ে। এখন আঘাত পাওয়ার পরে অথবা কোনো কারণে এই আর্টিকুলার সারফেসের যে কন্টাক্ট থাকে সেটা যদি সম্পূর্ণ কন্টাক্ট লেসড হয়ে যায়, আর্টিকুলার সারফেসের কোনো কন্টাক্ট না থাকে, তখন সেটাকে বলা হয় ডিসলোকেশন। আর যদি সাবলাক্সেশন হচ্ছে যে আর্টিকুলার সারফেসের কন্টাক্ট থাকবে, সেটা হচ্ছে পার্শিয়াল কন্টাক্ট থাকবে, কিন্তু সেটা নরমাল কন্টাক্ট না। ক্লিয়ার? জি স্যার। আপনাদের দিকে কি বৃষ্টি হয় নাকি? জি স্যার। জি স্যার। আর যেটা হচ্ছে যে সরাসরি যে এটার কারণে যেটা হচ্ছে যে এখানে যেটা বলে এই অ্যাক্রোমিয়াল ক্লাভিকুলার জয়েন্ট ডিসলোকেশন অনেকেরই হতে পারে, যেটা অ্যাক্সিডেন্টের কারণে হয়। এখানে যেমন ইট কমনলি অকার্স ফ্রম এ ডাইরেক্ট ব্লো টু দা জয়েন্ট, যেমন সরাসরি এই জয়েন্টের উপর পড়ে গেলে হতে পারে। আর কাছে ফল অন আউট স্পেসিন, অনেক সময় অনেকে আমরা পড়ে যাই, পড়ে যাওয়ার সময় আমরা হাতটাকে সামনের দিকে দিয়ে এইটার ব্যালেন্স রাখার চেষ্টা করি, তখন দেখা যায় এই জয়েন্টটা ডিসলোকেশন হয়ে যেতে পারে। তারপর the injury is more serious if the ligament rupture, যে acromial clavicular অথবা coracoid clavicular যে ligament আছে সেটা যদি রাপচার হয়, তাহলে weight of the upper limb is not supported and the shoulder moves inferiorly. This increases the prominence of the clavicle. এটা কিন্তু একটু মনে রাখতে হবে, যেটা এই লিগামেন্টে যদিও সরাসরি আপার লিম্বের যে বোনস গুলো আছে সেখানে সরাসরি কানেকশন নেই, কিন্তু এই লিগামেন্ট গুলো যদি প্রোন হয় অথবা রাপচার হয়ে যায়, তাহলে আপার লিম্বের যে সাপোর্ট সেটা নষ্ট হয়ে যায়, তখন হচ্ছে আপার লিম্বটা নিচের দিকে ড্রপ করতে পারে। এবং এখানে যে শোল্ডার জয়েন্টটা, যে অ্যাক্রোমিয়াল ক্লাভিকুলার জয়েন্টটা থাকে, বিশেষত এখানে যে ক্লাভিকুলার যে পোরশনটা থাকে, তখন সেটা ভালোভাবে দেখা যায়, প্রমিনেন্ট দেখা যায়। এবং যখন কোনো পেশেন্ট, ট্রমাটিক পেশেন্ট, যে তাদের এই ধরনের কোনো কিছু নিয়ে আসে, তখন হচ্ছে অবশ্যই এক্সামিন করতে হয় ভালোভাবে। এবং নিয়ম হচ্ছে যে যখন আপনি জয়েন্টটাকে এক্সামিন করবেন, তখন দুই পাশের জয়েন্টটাকে আপনাকে এক্সামিন করতে হবে, যাতে দেখতে হবে যে দুই পাশের জয়েন্টের পজিশন ঠিক আছে কিনা, যে একই রকম আছে কিনা অথবা ভিন্নতা আছে। এবং এটা হচ্ছে যে কোনো ফিজিক্যাল এক্সামিনেশন করার সময় যদি সেটা বাইল্যাটারাল থাকে অর্গান অথবা স্ট্রাকচার গুলো, অবশ্যই কম্পেয়ার করা উচিত।
এখানে কারেন্ট চলে যাচ্ছে কারণ এখানে বাইরে কারেন্ট নেই, এখানে জেনারেটর মাঝখানে বন্ধ হয়ে গেছে, নাই সংযোগ দেওয়া যাচ্ছিল না, এটা আবারও হয়তো চলে যেতে পারে। এখন যেটা পড়ানো হবে সে হ্যালো, হ্যাঁ আসছে, একটা সংযোগ এস্টাবলিশড হয়েছে। এখন যেটা হচ্ছে যে এখনকার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, এটা প্র্যাকটিক্যালি এটা যতগুলো জয়েন্ট হিউম্যান বডিতে আছে তার ভিতরে সবচেয়ে বেশি পরীক্ষাতে কম বেশি ধরা হয় শোল্ডার জয়েন্টের বিভিন্ন প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়। এবং যে যখন আপনার প্র্যাকটিক্যালি অথবা যখন পেশেন্ট দেখবেন তখন একটা বড় অংশ পেশেন্ট কিন্তু জয়েন্টে যে সমস্যাগুলো নিয়ে আসে তার একটা বড় অংশ পেশেন্ট কিন্তু শোল্ডার জয়েন্টের সমস্যা নিয়ে চিকিৎসার জন্য আসে বিশেষত সিআরপিতে। এখন শোল্ডার জয়েন্ট যেটাকে গ্লেনোহিউমেরাল জয়েন্ট বলা হয়, যেটা হচ্ছে synovial জয়েন্টের বল এন্ড সকেট টাইপ অফ synovial জয়েন্ট। A synovial ball and socket articulation between the head of the humerus and the glenoid cavity of the scapula, and it is the major joint connecting the upper limb to the trunk. এখন এই জয়েন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আমাদের হিউম্যান বডিতে যে জয়েন্টগুলোতে সবচেয়ে বেশি মুভমেন্ট হয় বলা হয়, ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট হয়, সেই ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট হয় যে জয়েন্টগুলো তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট জয়েন্ট হচ্ছে শোল্ডার জয়েন্ট। এবং এই শোল্ডার জয়েন্ট যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা আপার লিম্বের অনেক ধরনের মুভমেন্ট করতে পারবো না এবং অনেক ধরনের অ্যাক্টিভিটিস গুলো, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো তখন ক্যারি আউট করা সম্ভব হবে না। এখন এখানে যেটা হচ্ছে যে এখানে কিছু যে অন্যান্য শোল্ডার জয়েন্টের মতো অনেক কিছুই হচ্ছে একই ধরনের আছে, বৈশিষ্ট্যগুলো অন্যান্য যে সাইনোভিয়াল জয়েন্টের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই রকম বৈশিষ্ট্য আছে, কিন্তু এখানে একটু কিছু জিনিস আছে যে জিনিসগুলো একটু কনসেন্ট্রেশন দিতে হবে। যেমন এখানে গ্লেনয়েড ক্যাভিটি আছে, যে এই গ্লেনয়েড ক্যাভিটিটা থাকে হচ্ছে শ্যালো, এটা হচ্ছে যে ডিপেন্ড না, যে শ্যালো থাকার কারণে যে দেখা যায় যে শোল্ডার জয়েন্টে সবচেয়ে বেশি মুভমেন্ট হয়, আবার শোল্ডার জয়েন্ট তুলনামূলকভাবে অনেক বেশি ঝুঁকিপূর্ণ জয়েন্ট, কারণ বিভিন্ন কারণে শোল্ডার জয়েন্টে ডিসলোকেশন হওয়ার ঝুঁকি অনেক বেশি, কারণ এই শোল্ডার জয়েন্টের স্টেবিলিটি তুলনামূলকভাবে কম বলা হয়, যেহেতু এখানে যে আর্টিকুলার সারফেসটা, যে দুইটা আর্টিকুলার সারফেস দিয়ে জয়েন্টটা হচ্ছে, একটা হচ্ছে হিউমেরাসের হেড আর একটা হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি। এখন আর হিউমেরাসের হেডের সাথে গ্লেনয়েড ক্যাভিটির যে আর্টিকুলেশন, এই প্রপোর্শনটা তুলনামূলকভাবে অনেক কম, যে বলা হয় যে হিউমেরাসের হেডের প্রপোর্শনের তুলনায় যে এটা 1:4 বলা হয়, যে হিউমেরাসের হেডের 1/4টা হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি, হিউমেরাসের হেডের 4/1 হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটির সাথে কন্টাক্টে থাকে, যার কারণে দেখা যায় যে এটা অনেক বেশি হচ্ছে ঝুঁকিপূর্ণ বলা হয়, স্টেবিলিটি কম, এবং পাশাপাশি এখানে যে স্ট্রাকচার গুলো দিয়ে জয়েন্টটা স্টেবল থাকে সেই স্ট্রাকচার গুলো অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে, যার কারণে জয়েন্টটা অনেক বেশি হচ্ছে যে বলা হয় যে ঝুঁকিপূর্ণ জয়েন্ট, যে আঘাতের কারণে একটা বড় অংশ পেশেন্টের অনেক সময় দেখা যায় যে আঘাত ছাড়াও অনেক ক্ষেত্রে বলা হয় যে জয়েন্টটা ডিসলোকেশন হয়ে যেতে পারে। এখন এখানে এই যে গ্লেনয়েড ক্যাভিটি স্ক্যাপুলার সেটা মেইনলি শ্যালো থাকে, এখন এই গ্লেনয়েড ক্যাভিটিটা ডিপেন্ড করার জন্য একটা স্ট্রাকচার থাকে, সেটাকে বলা হয় গ্লেনয়েডাল ল্যাব্রাম। A dense fibrocartilage leaf called labrum glenoidally is attached to the rim of the glenoid cavity and makes it wider and deeper. এই গ্লেনয়েডাল ল্যাব্রাম, এই শব্দটা একটু মনে রাখতে হবে যে গ্লেনয়েডাল ল্যাব্রামটা গ্লেনয়েড ক্যাভিটির রিমে লাগানো থাকে, মার্জিনে লাগানো থাকে, যার কারণে গ্লেনয়েড ক্যাভিটিটা ডিপার হয় এবং তুলনামূলকভাবে তখন সে শোল্ডার জয়েন্টটা যে বলা যে মোর স্টেবল হয়।
এই বৈশিষ্ট্যগুলো বলা যায় shoulder joint is the most movable joint in the body. It is not a stable or a secure joint. It is most commonly dislocated large joint in the body. এখন এইখানে যেটা হচ্ছে যে এটা হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি এবং গ্লেনয়েড ক্যাভিটির রিমে যে ফাইব্রোকার্টিলেজটা লাগানো থাকে সেটা হচ্ছে গ্লেনয়েডাল ল্যাব্রাম এবং এখানে যে হেড অফ দি হিউমারাস তার বলা আছে খুব অল্প পোরশনটাই হচ্ছে এই গ্লেনয়েড ক্যাভিটির সাথে আর্টিকুলার সারফেসের সাথে কন্টাক্টে থাকে। এখন কি কি লিগামেন্ট এখানে থাকে? এখানে লিগামেন্ট থাকে, এখানে জয়েন্ট ক্যাপসুল থাকে, এখানে যে গ্লেনোহিউমেরাল লিগামেন্ট থাকে, গ্লেনোহিউমেরাল লিগামেন্ট থাকে, তারপর কোরাকোহিউমেরাল লিগামেন্ট, ট্রান্সভার্স হিউমেরাল লিগামেন্ট। লিগামেন্ট গুলোর ভিতরে আছে গ্লেনোহিউমেরাল লিগামেন্ট। There are 3 thickenings in the anterior part of the fibrous capsule to strengthen it: superior, middle and inferior glenohumeral ligaments. এইটা হচ্ছে গ্লেনোহিউমেরাল লিগামেন্টস, যেটা হচ্ছে সুপিরিয়র, মিডল এবং ইনফেরিয়র, এটা হচ্ছে গ্লেনোহিউমেরাল লিগামেন্টস। এটা হচ্ছে ট্রান্সভার্স লিগামেন্ট আর এটা হচ্ছে কোরাকোহিউমেরাল লিগামেন্ট। এখন এখানে যেটা হচ্ছে কোরাকোহিউমেরাল লিগামেন্ট, যেখানে স্ক্যাপুলা এবং ক্লাভিকুলার ওই সময় বলা হয়েছিল যে ওখানে কোরাকোহিউমেরাল লিগামেন্টের ছবিটা ছিল। কোরাকোহিউমেরাল এখানে কোরাকয়েড প্রসেসের সাথে যে হিউমারাসের গ্রেটার টিউবারকেলের যে অ্যাটাচড হয় এই লিগামেন্ট দিয়ে। আর ট্রান্সভার্স লিগামেন্ট হচ্ছে যেখানে দুইটা টিউবারকেলকে যে কানেক্ট করে যে লিগামেন্ট, যে ইট ইজ এ ব্রড ফাইব্রাস ব্যান্ড which spans the bicipital grooves between the greater and lesser tubercles, changing it to the groove into a canal. এইখানে যে এটা হচ্ছে গ্রেটার টিউবারকেল এবং লেজার টিউবারকেলের মাঝখানে যে লিগামেন্ট দিয়ে এটা ক্যানেলটা কনভার্ট হচ্ছে, এই গ্রুপটা কনভার্ট হচ্ছে একটা ক্যানেল এবং যে ক্যানেল দিয়ে লং হেড অফ বাইসেপস ব্রাকাই টেন্ডনটা পাস করে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এটা কিন্তু পরীক্ষাতে ধরা হয় যে এখানে যে গ্রুপটা ক্যানেলটা আছে সেই ক্যানেলটা দিয়ে কি কি স্ট্রাকচারটা বাস করে। এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে লং হেড অফ বাইসেপস ব্রাকাই। বাইসেপস যে মাসেলের যে লং হেড থাকে সেই লং হেডটা এই ক্যানেল দিয়ে হচ্ছে পাস করে। তাহলে লিগামেন্ট গুলোর নাম তো মনে থাকবে, কোরাকোঅ্যাক্রোমিয়াল লিগামেন্ট, তারপর হচ্ছে গ্লেনোহিউমেরাল লিগামেন্ট, ট্রান্সভার্স হিউমেরাল লিগামেন্ট। এখন এইখানেও অন্যান্য সাইনোভিয়াল জয়েন্টের মতো এখানেও জয়েন্ট ক্যাপসুল থাকে। জয়েন্ট ক্যাপসুলের বাইরের দিকে ফাইব্রাস পার্ট থাকে আর ভিতরের দিকে সাইনোভিয়াল মেমব্রেন থাকে। এখন এইখানে যেটা হচ্ছে যে এইখানে বার্সার কথা বলা হয়েছিল, বার্সা যখন বলা হয়েছিল তখন কতগুলো বার্সার নাম বলা হয়েছিল যে শোল্ডার জয়েন্টের আশপাশে কতগুলো বার্সা থাকে, মনে আছে যে একটা বার্সার নাম? মনে আছে যে একটা বার্সার নাম? বার্সা কি জিনিস সেটা মনে আছে? যে বার্সা সাইনোভিয়াল বার্সা আছে, বার্সা ইজ এ সাইনোভিয়াল ফ্লুইড ফিল স্যাক। এটা আছে খুবই সরু একটা স্যাক বলা হয়, যে স্যাকের ভিতরে সাইনোভিয়াল ফ্লুইড থাকে এবং এই বার্সা গুলো হচ্ছে ফ্রিকশন কে প্রিভেন্ট করে, এটা কুশন হিসেবে কাজ করে। যে which acts as a cushion between the tendons and other joint structures. এখানে যে বার্সা গুলো থাকে সেই বার্সা গুলোর ভিতর ছিল সাবডেল্টয়েড বার্সা, তারপর হচ্ছে সাবস্ক্যাপুলার বার্সা, এরকম কতগুলো বার্সার নাম বলা হয়েছিল। এখন এইখানে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে, যে স্যার বার্সাকে কি কোষ বলা যাবে? কি বলে? বার্সাকে কি একটা কোষ বলা যাবে? কোষ মানে কোষ, এটা হচ্ছে কোষ। আমি কোষ মানে কোন অর্থে কোষ বলতে চাই? হিউম্যান সেলের যে সেল, এই সেল। জি স্যার।
মানে যে কোষ মানে যেটা সেল যেটা ইংরেজিতে বলে সেটা বলতে চাচ্ছেন? জি স্যার, বলা যাবে কি নাকি? এটা তো হচ্ছে কোষ মানে আপনি যদি এমনি চিন্তা করেন যে যেমন হচ্ছে যে মানুষ যখন ছোট্ট একটা কুঠুরিতে থাকে সেটাকে সেল বলে, সেই অর্থে আপনি বলতে পারবেন। কিন্তু এই বার্সাক গুলো হচ্ছে ফ্লুইড ফিল্ড স্যাক বলা হয়। স্যাক হচ্ছে পাত্র। এখন এটা হচ্ছে খুবই সরু একটা স্যাক বলা, এটা অনেক বড় কোনো স্যাক না, এটা সরু স্যাক। যে স্যাক গুলো ফিল্ড থেকে পরিপূর্ণ থাকে হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড দিয়ে, এবং এই স্যাক গুলো থাকার কারণে এটা কুশনের মতো কাজ করে, যেটা টেন্ডন এবং অন্যান্য স্ট্রাকচার অথবা মাসেলের এই মাঝখানে থাকে, যাতে ফ্রিকশন না হয়। যখন এই স্ট্রাকচার গুলো পাস করবে, মুভমেন্ট করবে, তখন অন্য স্ট্রাকচারের সাথে ফ্রিকশন না হয়, এটা কুশন হিসাবে কাজ করে। এখন এই জয়েন্ট ক্যাপসুলের যে তিনটা অ্যাপারচার থাকে, তিনটা জায়গায় হচ্ছে ওপেনিংস থাকে, কমিউনিকেশন পথ থাকে। সেই তিনটা কমিউনিকেশন পথ কোথায় কোথায় থাকে? An opening between the tubercles of the humerus for the passage of tendon of long head of biceps brachii. তারপরে an opening located anteriorly inferior to the coracoid process to allow interaction between synovial cavity and subscapular bursa. Or an opening located posteriorly to allow the communication between the synovial cavity and infraspinatus bursa. এই তিনটা ওপেনিং থাকে সাইনোভিয়াল জয়েন্টে, যেটা এই জন্য এই জয়েন্টটা একেবারে সলিড ফাইব্রাস ক্যাপসুল দিয়ে সম্পূর্ণ সব জায়গায় কিন্তু একেবারে স্ট্রংলি অ্যাটাচ না, কিছু কিছু জায়গায় এটা ওপেনিং থাকে, যেটার কারণে এই জয়েন্টটা বলা হয় যে কিছুটা আনস্টেবল থেকে যায়। এখানে বার্সার এটা সাব অ্যাক্রোমিয়াল বার্সা, এটা হচ্ছে সাব অ্যাক্রোমিয়াল বার্সা, যেটা এক্সটেন্ড করে এদিকে আসে, যেটাকে বলা হয় ডেল্টয়েড বার্সা। বার্সা গুলো সাবস্ক্যাপুলার বার্সা, তারপর সাব অ্যাক্রোমিয়াল বার্সা, ইনফ্রাস্পাইনাটাস বার্সা। এই বার্সা গুলোর লোকেশন হয়তো জিজ্ঞাসা করতে পারে যে সাবস্ক্যাপুলার বার্সা, এটা হচ্ছে সাবস্ক্যাপুলারিস মাসেল যেটা থাকে সেটা এবং নেক অফ দি স্ক্যাপুলার মাঝখানে থাকে হচ্ছে এই বার্সাটা, এবং protects the tendon from the friction from the neck of the humerus, is from the neck of the scapula. তারপর subacromial bursa, এটা হচ্ছে it lies between the coracoacromial ligament and acromial process above and supraspinatus tendon and joint capsule below. It is the biggest synovial bursa in the body. সাবঅ্যাক্রোমিয়াল যে বার্সাটা থাকে সেটা হচ্ছে বডিতে যতগুলো সাইনোভিয়াল বার্সা থাকে সব বড় বার্সা হচ্ছে এইটা। আর ইনফ্রাস্পাইনাটাস বার্সা, এটা আছে লাইজ বিটুইন দ্য টেন্ডন অফ ইনফ্রাস্পাইনাটাস এন্ড পোস্টোল্যাটারাল অ্যাসপেক্ট অফ দি জয়েন্ট ক্যাপসুল। এখানে এত কিছু মনে রাখবেন যে এখানে জয়েন্ট যে শোল্ডার জয়েন্টের যে বার্সাগুলো থাকে, শোল্ডার জয়েন্টের অ্যাডজাসেন্ট যে বার্সাগুলো, সেগুলো হচ্ছে নামগুলো মনে রাখলে চলবে, সাবস্ক্যাপুলারিস, সাবঅ্যাক্রোমিয়াল বার্সা, ইনফ্রাস্পাইনাটাস বার্সা। এই বার্সাগুলোর নাম এই জন্য মনে রাখতে হবে যে সাইনোভিয়াল এই শোল্ডার জয়েন্টের যে পেশেন্ট গুলো বিভিন্ন সমস্যা নিয়ে আসে, কিছু কিছু পেশেন্টের আছে যে তারা বার্সার সমস্যা নিয়ে আসে, যে বার্সাইটিস নামে একটা কন্ডিশন হয়, সেই কন্ডিশন নিয়ে অনেক পেশেন্ট আছে যেখানে বার্সাটা ইনফ্লামড হয়ে যায়। এখন শোল্ডার জয়েন্টের রিলেশনে কি কি স্ট্রাকচার থাকে? শোল্ডার জয়েন্টের সামনের দিকে থাকে সাবস্ক্যাপুলারিস মাসেল, ডেল্টয়েড মাসেল, এক্সিলারি ভ্যাসেল এন্ড ব্রাকিয়াল প্লেক্সাস। পোস্টেরিয়রলি থাকে ইনফ্রাস্পাইনাটাস মাসেল, টেরিস মাইনর মাসেল। সুপিরিয়রলি থাকে সুপ্রাস্পাইনাটাস, সাবঅ্যাক্রোমিয়াল বার্সা, কোরাকোঅ্যাক্রোমিয়াল লিগামেন্ট, ডেল্টয়েড মাসেল। ইনফিরিয়রলি থাকে লং হেড অফ ট্রাইসেপস, এক্সিলারি নার্ভ, posterior circumflex humeral vessels, tendon of the long head of the biceps muscle. এখন এই জয়েন্টের নার্ভ সাপ্লাই, আর্টেরিয়াল সাপ্লাই কি কি দেয়া হয়? The arterial supply to the glenohumeral joint is via the anterior and posterior circumflex humeral arteries and the suprascapular artery.
Joint is supplied by the axillary and suprascapular and lateral pectoral nerve. যদি এত কিছু মনে না থাকে তাহলে ব্রাকিয়াল প্লেক্সাসে সার্ভাইকাল 5 এবং 6 নার্ভ রুট দিয়ে যে নার্ভগুলো ফর্মেশন হয় সেই নার্ভ দিয়ে সাপ্লাই হয় হচ্ছে এই জয়েন্টটা। এই জয়েন্টের মুভমেন্ট গুলো সবাই জানে যে এখানে যে সবচেয়ে ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট হয়, এখানে ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, ল্যাটারাল রোটেশন অথবা এক্সটার্নাল রোটেশন, মিডিয়াল রোটেশন অথবা ইন্টারনাল রোটেশন হয়। এবং এই রোটেশন এই মুভমেন্টগুলো করার জন্য কোন কোন মাসল রেসপন্সিবল সেটা এখানে দিয়েছে। এখানে ফ্লেকশন যেটা শোল্ডার জয়েন্টের ফ্লেকশন, এটা হচ্ছে শোল্ডার জয়েন্টের ফ্লেকশন যেটা সামনের দিকে যখন আপার লিম্বটাকে আপার এক্সট্রিমিটিটাকে সামনের দিকে উঠানো হয় তখন সেটা ফ্লেকশন, পিছনের দিকে যখন উঠানো হয় সেটা এক্সটেনশন, যেটা ট্রান্সভার্সলি যখন উপরের দিকে উঠানো হয় সেটা অ্যাবডাকশন, যেটা বডির কাছাকাছি থাকলে সেটা হচ্ছে অ্যাডাকশন। তারপর হচ্ছে মিডিয়াল রোটেশন, এটা হচ্ছে ল্যাটারাল রোটেশন, আর এটা হচ্ছে সার্কামডাকশন। এখন এই জয়েন্ট গুলো এই মুভমেন্ট গুলো করার জন্য কি কি মাসল রেসপন্সিবল? ফ্লেকশন এই মুভমেন্টটার জন্য pectoralis major, anterior fibers of the deltoid, thoracobrachialis muscle, biceps muscle. এক্সটেনশনের জন্য pectoralis major, posterior fibers of the deltoid, teres major, latissimus dorsi. অ্যাবডাকশনের জন্য supraspinatus, এইখানে অ্যাবডাকশনের জন্য এই জিনিসটা যে প্রথম 15 ডিগ্রি অ্যাবডাকশন supraspinatus করে, তারপরে যে 90 ডিগ্রি পর্যন্ত করা হচ্ছে ডেল্টয়েড মাসলের মিডিল ফাইবার গুলো, তারপরে 90 ডিগ্রির উপরে যে মুভমেন্টটা হয় অ্যাবডাকশন সেটা করা হচ্ছে ট্রাপিজিয়াস এবং স্যারেটাস এন্টিরিয়র মাসল। অ্যাডাকশন এর জন্য pectoralis major, teres major, latissimus dorsi, thoracobrachialis, subscapularis, এগুলো সব মুখস্থ করতে হবে, এগুলোর কোনো উপায় নেই। তারপর মিডিয়াল রোটেশন এর জন্য pectoralis major, teres major, latissimus dorsi, anterior fiber of the deltoid, subscapularis. Lateral rotation এর জন্য infraspinatus, teres minor, posterior fibers of the circumduction, deltoid। আর circumduction এটা হচ্ছে combined movement যেখানে flexion, abduction, extension, adduction করার জন্য যে মাসেল গুলো ইনভলভ থাকে সেই মাসেল গুলো হচ্ছে সার্কামডাকশন করে। এখন অনেক সময় পরীক্ষাতে এর আগে বলছেন যে জয়েন্টের স্টেবিলিটি এবং মোবিলিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ জয়েন্টের ক্ষেত্রে, এবং অনেক সময় তারা এখানেই শোল্ডার জয়েন্টের স্টেবিলিটি অথবা মোবিলিটি যে জিনিসগুলোর উপর নির্ভর করে এটা হচ্ছে জয়েন্টের টাইপ, যেহেতু এটা বল এন্ড সকেট টাইপ অফ জয়েন্ট, এখানে একটা বল থাকে একটা সকেট থেকে, সকেটটা লেস ডিপেন্ড থাকে যের জন্য হচ্ছে এটা মোবিলিটি অনেক বেশি হয়। তারপর বোনি সারফেসেস, শ্যালো গ্ল্যানোয়েড ক্যাভিটি, স্যার শোনা যাচ্ছে না।